দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টেলিভিশনের বিশেষ টকশো দ্য হট সিটে। প্রতি বৃহস্পতিবার রাত 11টা 35 এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। দর্শক চলুন দেখে আসি কে থাকছেন আমাদের আজকের পর্বের অতিথি। বাংলাদেশের একজন ছাত্রনেতা ও রাজনীতিক, যাকে সাধারণভাবে ভিপি নূর নামে চেনেন। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে আলোচনায় আসেন। 2019 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সহ সভাপতি নির্বাচিত হন। নুরুল হক নূর পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। বাংলাদেশের অন্যতম আলোচিত ছাত্র আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের উপ মানব উন্নয়ন বিষয়ক সম্পাদকও ছিলেন। জুন 2020 সালে তরুণদের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দল তৈরি করার ব্যাপারে প্রকাশ্যে ঘোষণা দেন। 2021 সালের 26শে অক্টোবর দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করেন। 2023 সালের 10ই জুলাই গণ অধিকার পরিষদের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন নুরুল হক নূর। আসছে ত্রয়োদশ নির্বাচনে নিজের দল গণ অধিকার পরিষদে দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচন করবেন তিনি। আমাদের দ্য হট সিটের আজকের অতিথি জনাব নুরুল হক নূর। দর্শক, আমাদের আজকের অতিথি নুরুল হক নূর, সভাপতি গণ অধিকার পরিষদ। যদিও তার আরেকটি পরিচয় আছে, এখন তাকে আমরা সবাই ভিপি নূর হিসাবেই জানি। নূর, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্য হট সিটে। যে বিষয়টাতে প্রথমেই যেতে চাই, আপনি নুরুল হক নূর থেকে যেভাবে ভিপি নূর হয়ে উঠলেন, এর পেছনে রাজনৈতিক ত্যাগ তিতিক্ষা, অনেক ধরনের বঞ্চনাও রয়েছে, অনেক আন্দোলন সংগ্রাম রয়েছে। আমরা শুরু করতে চাই যে কিভাবে আপনি রাজনীতিতে আসলেন। আপনাকে সহ দর্শকদেরকে শুভেচ্ছা। রাজনীতিতে আসলে ওইভাবে প্ল্যান পরিকল্পনা করে আসা হয় নাই। আর একেবারেই যেমনটি আমার আসলে জন্ম এবং বেড়ে ওঠা একেবারেই বাংলাদেশের একটা প্রত্যন্ত অঞ্চল, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়ন। নাম শুনি বোঝা যাচ্ছে যে এটা চর অঞ্চল এলাকা, সুবিধা বঞ্চিত এলাকা। সেখান থেকে কষ্ট করে পড়াশোনা করেছি। গ্রামের শিক্ষকরা ভালোবাসত ভালো ছাত্র হওয়ায়, এবং ক্লাস 8 থেকে ঢাকায় চলে আসা। 8 থেকে এসএসসি পর্যন্ত ঢাকার গাজীপুরে ছিলাম, গাজীপুর কালিয়াকুরে বিজয়সরণী উচ্চ বিদ্যালয়, সেখান থেকে শেষ করেছি। এইচএসসি একটু গাজীপুর মনে হচ্ছে একটু শহরের তুলনায় একটু মফস্বল, আধা মফস্বল এলাকা, সেই কারণে আবার আরেকটু শহরে আসার চেষ্টা করেছি। এইচএসসি ঢাকার উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে পড়াশোনা করেছি, এবং সেখান থেকেই বিভিন্ন ধরনের ছাত্রদের সাথে মিশে আসলে উচ্চশিক্ষায় বিশেষ করে আমার আগ্রহ ছিল মেডিকেলে পড়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াটা প্ল্যান কখনোই ছিল না। সো মেডিকেল হয় নাই, চেষ্টা করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা, এবং বলা চলে পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এই 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলনটাই আসলে আমাকে রাজনীতিতে এনেছে। কোটা সংস্কার আন্দোলন যদিও ছাত্রছাত্রীদের পক্ষের আন্দোলন ছিল, কিন্তু 28 বছর পর যখন ডাকসুতে নির্বাচন হলো, আপনি কোন জায়গা থেকে বা কোন যুক্তিতে চিন্তা করলেন যে আমার ডাকসুর ইলেকশন করা উচিত, এবং সেটা ভিপি প্রার্থী হিসেবে? এটা একটা ইন্টারেস্টিং যে ডাকসুর নির্বাচন হবে 28 বছর পরে, যেই নির্বাচন প্রিভিয়াস প্রত্যেকটি গভর্নমেন্ট, আওয়ামী লীগ এবং বিএনপি একাধিকবার ক্ষমতায় ছিল, বাট কেউ কিন্তু ঝুঁকি নেয়নি। সেখানে নির্বাচনটা হবে, এটা কিন্তু নির্বাচনের দিন আমি বিশ্বাস করতে পারিনি আসলে। যার কারণে নির্বাচনের প্রস্তুতি নিয়ে বা নির্বাচিত হব এরকম কোনো ধারণা থেকে নির্বাচনে অংশ নেয়নি। আমরা সবসময় আমি এবং এখন এই যে ডাকসুতে ভিপি পদে নির্বাচন করছে বিনিয়ামিন, রাশেদ খান ভাই, আমরা যারা 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সংগঠক ছিলাম, তারা বলতাম যে এটা আমরা একটা এক্সপেরিমেন্ট হিসেবে নিই, একটা ফান হিসেবে নিই, দেখি কি হয়, কত দূর যায়। সো সিরিয়াস ছিলাম না কখনোই, এবং নির্বাচনটা শেষ পর্যন্ত হয়েছে। নির্বাচনের দিনও কিন্তু আমি হামলার শিকার হয়েছিলাম, এমনকি আমার ভোটও কিন্তু আমি দিতে পারিনি। যাই হোক, পরবর্তীতে ঘোষিত ফলাফলে আমি ভিপি হয়ে গেলাম, এবং এই ভিপি হওয়ার পরে আসলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা পরামর্শে আসলে রাজনীতিতে আসা, তাদের উৎসাহে, কারণ তারা বলেছে এইটা তোমাদের প্রতি মানুষের একটা সমর্থন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশের মেধাবী শিক্ষার্থীরা পড়ে, 64 জেলার শিক্ষার্থীরা, তোমাকে 11,000 শিক্ষার্থী ভোট দিয়েছে। দ্যাট মিনস তোমাদের মতো তরুণদের মাধ্যমে মানুষ আসলে এই দেশের বিদ্যমান রাজনীতির একটা পরিবর্তন চায়।
ওই মানুষের উৎসাহ থেকে এবং তাদের পরামর্শ থেকে আসলে একটা আনুষ্ঠানিক রাজনীতির দিকে ক্রমাগত এগিয়ে যাওয়া। এবং কোটা সংস্কার আন্দোলন যেটা বৈষম্যের বিরুদ্ধে হয়েছিল এবং ছাত্রদের পক্ষে হয়েছিল, কিন্তু নুরুল হক নূর যখন ডাকসুর ভিপি হয়েই গেলেন তারপর তাকে নিয়ে বিভিন্ন ধরনের বিতর্কের জায়গা তৈরি হয়। আমি যদি আপনাকে বলি যে এই এই আপনি যাদেরকে নিয়ে চলতেন বা যাদেরকে নিয়ে পরবর্তীতে চলেছেন, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের ব্যক্তিগত বা গোষ্ঠীগত রাজনৈতিক উদ্দেশ্যে আপনি অনেকে ব্যবহার করেছেন বা নিজের মতো করে একটা দল তৈরি করে নিয়েছিলেন। এই অভিযোগ সত্যি কিনা যে ছাত্রছাত্রীদের জনমানুষের নেতা নুরুল হক নূর ভিপি নূর হয়ে যাওয়ার পর একটা গোষ্ঠী বা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেল, তাই কি? না, আমি ধরেন গত এই 2018 থেকে 24-এর এই গণ অভ্যুত্থানের পূর্ব পর্যন্ত আমি তো ক্ষমতা কিংবা সুবিধার সাথে কম্প্রোমাইজ করে রাজনীতি করি নাই। আমার একেবারেই একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে আমি পথ চলেছি। সেটা হচ্ছে যে আমরা যে এক্সিস্টিং রাজনীতিকে চ্যালেঞ্জ করে কোনো দলে না গিয়ে একটা দল তৈরি করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা এখানে তৈরি করতে চাই, কোনো পরিবারতান্ত্রিক দল না। দলের নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিক প্রক্রিয়া, দলের কর্মকাণ্ডে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে তারা। এই রাজনীতি প্রতিষ্ঠায় কিন্তু আমাদের পথ চলে আমরা হেঁটেছি। সেই ক্ষেত্রে প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক দল, টু বি অনেস্ট যেটা বলতে গেলে বিএনপি এবং জামাত বিশেষ করে তো দুটো বড় দল, সংগঠিত দল, আওয়ামী লীগের আমলে নানান কারণে তারা অনেক কিছু ওপেন করতে পারতেছিল না। তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা রাজনীতিতে এগিয়ে যাই, আমরা সরকার গঠন করি, আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, এই জন্য না, তারা একটা প্রেক্ষাপট তৈরিতে আমাদেরকেও পেছন থেকে সহযোগিতা করেছে যে যেহেতু ওরা ছাত্রদের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান, রেভলিউশন, একটা পরিবর্তন হতে পারে। ডাকসুর ভিপি তার একটা প্রাতিষ্ঠানিক পরিচয় আছে, সেই জায়গা থেকে তারাও কিন্তু আমাকে সহযোগিতা করেছে। আমি কিন্তু কাউকে নিজের স্বার্থে কিংবা কোনো গোষ্ঠীগত স্বার্থে আমি কোনো কাজ করেছি বলে আমার মনে হয় না, বরঞ্চ আমি দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটা লড়াই করেছি। যার কারণেই আপনারা যেখানে আপনাদের নিশ্চয়ই ইতিহাসে জানা আছে, ডাকসুর অনেক বিপিজিএস ছিলেন, তারা বিপিজিএস থাকা অবস্থায় এরশাদের মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, কোটি কোটি টাকার মালিক হয়েছেন সুযোগ সুবিধার সাথে আতাত করে। আমি সুযোগ সুবিধার সাথে আতাত করলে তো ক্ষমতাসীনদের সাথেই তো আতাত করার চান্স ছিল। আমি গণভবনে গিয়েছি, কিন্তু আমি কি আতাত করেছি? আমার বিরুদ্ধে কেউ একটা সরকারি ন্যূনতম সুযোগ সুবিধা ব্যবহারের এভিডেন্স গত 7-8 বছরে দেখাতে পেরেছে? পারে নাই। সুতরাং এখানে গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থের কিছু করেছি সেটা তো বলে না। কিন্তু আপনি যখন ডাকসুর দায়িত্বে ছিলেন, ডাকসুরও তো একটা বাজেট থাকে, এই বাজেটকে আপনি কিভাবে ব্যবহার করেছেন বা এই বাজেটের যদি আকারটা বলেন দর্শকদের জন্য, যে এই পরিমাণ বাজেট ছিল এবং সেগুলো আপনি ছাত্রদের বা এই ভালো ভালো কাজগুলো করেছেন যেগুলো নিয়ে যদিও বিতর্ক ছিল। আমাদের সময় বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে আপনার যেহেতু প্রত্যেকটা হলের শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় ছাত্র সংসদের কল্যাণ ফি নামে একটা ফি দিয়ে থাকে, এই সমস্ত জায়গা থেকে মোট মিলিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভবত আপনার প্রায় কোটি টাকার মতো একটা বাজেট দেওয়া হয়েছিল, মানে 84 লাখ কিংবা 89 লাখ এরকম হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আপনার আমাদের শিক্ষক প্রতিনিধি যিনি ডাকসুর ট্রেজারার ছিলেন, তিনি কিছু ইভেন্টে আপনার স্পন্সর ম্যানেজ করে দিয়েছিলেন। বসুন্ধরা সহ আরও কয়েকটা প্রতিষ্ঠান স্পন্সর করেছিল। এখানে আরেকটা দুর্ভাগ্য বলবেন না রহস্য বলবেন, ডাকসুর গঠনতন্ত্রে বলা আছে যে ভিপি উইল বি দ্য চিফ এক্সিকিউটিভ অফ স্টুডেন্ট ইউনিয়ন, দ্যাট মিনস প্রধান নির্বাহী, তার কনসার্ন ছাড়া কোনো কিছু হতে পারে না। কিন্তু ডাকসুর কিছু করতে ভিপির কোনো তোয়াক্কা করে নাই। বিশেষ করে আমার যারা সে সময় সংখ্যাগরিষ্ঠ প্যানেলের লোক ছিলেন, ছাত্রলীগের নেতাকর্মীরা, আর করবেই বা কেন, দেশেই যেখানে সরকার ছিল সে আওয়ামী লীগ সরকার, তারাই কোনো কিছুর আইন নিয়ম নীতির তোয়াক্কা করেন। একজন প্রধান বিচারপতিকে একেবারে ঘাট ধাক্কা ধরে গাড়িতে উঠিয়ে দেশ থেকে বাইরে আপনার পাঠিয়ে দেয়। সো ডাকসুতে কার্যত আমার কোনো মতামত নেওয়া হতো না। জাস্ট কিছু কিছু মিটিংয়ে জাস্ট ফর্মালি বিপিনুর থাকলে থাকবে, না থাকলেও নয়, থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। এইভাবে আসলে তারা এই বাজেট সম্পূর্ণ তাদের মতো করে খরচ করেছে। আমার নামে 5 লক্ষ টাকার একটা বাজেট বরাদ্দ ছিল, যেটা ছিল যে আপ্যায়ন খরচ নাম, অর্থাৎ আমার অফিসে যদি ছাত্র বর্ণকে আসে তাদের আপ্যায়ন করার জন্য। সেই 5 লক্ষ টাকা আমি ইচ্ছাকৃতভাবেই 1 টাকাও খরচ করিনি, কারণ আমি এটা প্রমাণ বা আমার আপনার উদাহরণ রেখে যেতে চেয়েছিলাম যে না, আমি
এই 28 বছর পরে নির্বাচিত হয়েছে, আমি 5 লক্ষ টাকা চা বিস্কিট কিংবা এই মধুর ক্যান্টিনের চা সিঙ্গাড়া সমোসা খেয়ে আমি ব্যয় করি নেই, সেই 5 লাখ টাকা কিন্তু আমি খরচ করি নেই। আর বিশেষ করে আমার আরেকটা প্ল্যান ছিল যে ডাকসুর, জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা সরকার তো ডাকসুর নির্বাচনটা দিবে না, কারণ 28 বছর পরে একটা নির্বাচন দিয়েই এই ভিপি নূর কিংবা ছাত্র অধিকার পরিষদের মতো সংগঠনের উত্থান হওয়ায় তারা বিপদে আছে। সো আমার প্ল্যানটা ছিল যে শেষ দিকে আমরা একটা মুভমেন্ট করব, যেহেতু লিগ্যাল মেয়াদ 365 দিন মানে 1 বছর, তারপরে এক্সটেন্ডেড আরও 3 মাস সময় আছে। কিন্তু 2020 সালে আপনাদের তো মনে আছে যে 19 সালের 11ই মার্চ ডাকসু নির্বাচন হয়েছে, আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েছি 23শে মার্চ, তাহলে ধরেন 2021 সালের 23শে মার্চ পর্যন্ত আমাদের ফর্মাল দায়িত্ব, আরও 3 দিন হিসেব করলে তো জুন পর্যন্ত চলে যায়। কিন্তু তার আগেই তো একটা কোভিডের ভয়াবহ ওয়েভ চলে আসলো, যার ফলে তো কার্যত সব কিছু স্থবির এবং থমকে গেল। আর আমি নির্বাচন তো পরের কথা, আমি আর ক্যাম্পাসে যাওয়ার সুযোগ পাইনি। কিন্তু আপনার সময় কি আপনি এমন কোন উদ্যোগ নিতে পেরেছিলেন যেটা পরবর্তীতে ধরেন মাইল ফলক হয়ে থাকবে? ধরেন আপনি করতে পারেননি, কিন্তু আপনি কি কোনো উদ্যোগ নিয়েছিলেন ছাত্রছাত্রী বান্ধব কোনো? হ্যাঁ, যেমন আমাদের ওই সময় সবচেয়ে বড় একটা সমস্যা ছিল যে ছাত্রলীগের এই আধিপত্যের মধ্যে শিক্ষার্থীদের কথা বলার একটা ন্যূনতম পরিবেশ তৈরি করা। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হলে একজন শিক্ষার্থীকে মারধর করে কান ফাটিয়ে দেওয়া হয়েছিল। আমি সে সময় শামসুন্নার হলের বিপি ছিলেন, ইমি আর অন্যান্য ছাত্র সংগঠনের নেতা নেত্রীরা, এমনকি এখনকার এই যে উমামা ফার্স্ট ইয়ার বোধহয় তখন জুনিয়র শিক্ষার্থী ছিল, ওরা সহ আমরা তাকে সেভ করার জন্য গিয়েছিলাম। এটি কিন্তু অন্য শিক্ষার্থীদেরকে সাহসী করেছে, তাদেরকে অভয় দিয়েছে যে না, আমাদের কিছু হলে আমাদের লিডাররা আছে। এইভাবে বিভিন্ন হলে যখন কোনো ঘটনা ঘটতো আমি কিন্তু সাথে সাথে ছুটে যেতাম এবং শিক্ষার্থীদেরকে এনকারেজ করতাম যে তারা যেন একটু কথা বলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈশিষ্ট্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা চরিত্র আছে, যে আপনার 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ঐতিহাসিক সমস্ত আন্দোলন সংগ্রাম এই বিশ্ববিদ্যালয় থেকে আপনার সৃষ্টি হয়েছে এবং ছাত্ররা নেতৃত্ব দিয়েছে। আজকে দেশের যে একটা এই কর্তৃত্ববাদী শাসন, ফেসিবাদী শাসন, এই শাসনের শৃঙ্খল ভাঙতে হলে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভয়েস রেজ করতে হবে। এইটা আমি চেষ্টা করেছি, যার ফলে আসিফরা তৈরি হয়েছে, আজকের উপদেষ্টা নাহিদরা তৈরি হয়েছিল, এনসিপির এই যে আজকে দায়িত্বে যারা আছে আক্তার কিংবা অন্যান্য নেতৃবৃন্দ, তারা অনেকে তৈরি হয়েছে। এবং শিক্ষার্থীদের জন্য কিছু আপনার কর্মকাণ্ড, যেমন হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মান একটু ভালো করা আমরা শুরু করেছি এবং আমরা এটা নিয়ে কথা বলেছি, যার ফলে ছাত্রলীগের তারাও আপনার শিক্ষার্থীদের কিছুটা সমর্থন পেতে হলেও এই ধরনের একটা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। না, এটা ভিপি নূর বলছে, ভিপি নূর কেন বলবে বা আক্তার কেন বলবে, এটা আমরা করব। তো এই কারণে কিন্তু তাদের মধ্যে কিছুটা ভালো কাজের একটা সূচনা হয়েছিল। মেয়েদের হলে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা আক্তারের মাধ্যমে, এটা আমার সমাজসেবা সম্পাদক যেহেতু সে, কিংবা শিক্ষার্থীদের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতা করা এবং এমনকি কোভিডের মধ্যে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনেকেই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পড়ে, সেই সময় অসংখ্য শিক্ষার্থীকে সহযোগিতা করেছিলাম। এবং সেক্ষেত্রে অবশ্যই যতই সে আওয়ামী লীগের দোসর হোক কিংবা ফ্যাসিবাদের দোসর হোক, এই কথাটি বলতে হবে, সে সময় আপনার ডাকসুর ট্রেজারার অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম উনি হেল্প করেছিলেন অনেকখানি, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান থেকে আসলে সহযোগিতাটা আমাদের জন্য ম্যানেজ করেছিলেন, যেমন ছাত্রলীগকেও দিয়েছেন, আমার মাধ্যমে বলেছেন যে তালিকা দাও, হেল্প করেছিলেন। সেই কাজগুলো কিছুটা করার চেষ্টা। এখন আবার এই খুব শীঘ্রই ডাকসুর তফসিল ঘোষণা করা হলো, নিশ্চয়ই সামনে নির্বাচন। কি আশা করছেন এই নির্বাচন নিয়ে? ক্যাম্পাস কি, আপনি যেরকম বিরোধী দলে, আপনি যখন ভিপি হলেন তখন একটা সরকারি দলের বিপক্ষে আপনাকে দাঁড়াতে হয়েছিল, অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, এই নির্বাচন কি সুষ্ঠু হবে বলে মনে করেন? পরিস্থিতি কি দেখছেন? নির্বাচনটা এখন পর্যন্ত যে পরিবেশ আমি দেখতে পাচ্ছি, যদি হয় সুষ্ঠুভাবে হওয়ার চান্স আছে। ধরেন ওই সময় ছিল ছাত্রলীগের প্রচণ্ড দাপট, হলগুলোতে তাদের একক আধিপত্য, এখন তো কারো একক আধিপত্য নাই। এখন সব ছাত্র সংগঠনই শিক্ষার্থীদের সমর্থন পেতে নিজেদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন করছে, তারা ভালো কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের কাছে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। যেমন বিনিয়ামিন মোল্লা ডাকসুর প্রার্থী, আমার সহকর্মী ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সে মেয়েদেরও দেখি ভেন্ডিং মেশিন আপনার দিচ্ছে, শিবিরের ছেলেরা দেখলাম ফিল্টার দিচ্ছে। যদিও এটা নিয়ে আবার এই দুটো ভালো কাজ, আবার শিক্ষার্থীরা হলে ছাত্ররা যদি প্রবেশ করছে এই অভিযোগে এগুলোকে নষ্ট করা হয়েছে, এইখানেও আবার অনেকে বলে অনেকের ইন্ধন আছে। সো সেই ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা বা ধরেন অনেকে অ্যাডভান্টেজ নিতে কিছু ঘটনা ঘটাচ্ছে বা উস্কানি দিচ্ছে মাঝখানে। যেমন হলে হঠাৎ করে ছাত্র দলের কমিটি গঠনকে কেন্দ্র করে আপনার যে হল রাজনীতি নিষিদ্ধের দাবি উঠলো। আচ্ছা, হল রাজনীতি যদি নিষিদ্ধ হয় তাহলে হলে ছাত্র সংসদ নির্বাচন কেন হবে? আবার যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকে তাহলে হলে রাজনীতি থাকবে না কেন? হ্যাঁ,
আমরা সবাই মিলে অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার থাকি। যারাই অপরাজনীতি করে বা অপকর্ম করবে, ছাত্র শিবির, ছাত্র লীগ, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, যারাই করবে সেটার বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করি। এখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাধীন, পুরো দেশ স্বাধীন, এখন কোনো রাজনৈতিক সরকারও নেই, কাজে আমাদের তো এই স্বাধীনতাটা আছে। কিন্তু আমরা যদি একটা ওপেন রাজনীতির সুযোগ না থাকে, তাহলে কিন্তু যারা গোপন রাজনীতি করে তাদের জন্য কিন্তু সুযোগ তৈরি হবে। এবং গোপন রাজনীতি যারা করে, সে তো দেখেছেন যে আওয়ামী লীগের আমলেও কিন্তু তারা তাদের কার্যক্রম চালিয়ে গেছে, তাদের রাজনীতিটা চলছে। সুতরাং এই ওপেন রাজনীতি বন্ধের মধ্যে দিয়ে গোপন রাজনীতির ফায়দা নেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে কিনা, শিক্ষার্থীরা এই সমস্ত ফাঁদেও আমার পা দিচ্ছে কিনা, এটিও তাদের ভাবা দরকার। আমি যেটা বারবার বলেছি যে সবাই মিলে ক্যাম্পাসে একটা পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীদের পাশে থাকা, এই প্রতিযোগিতায় থাকা দরকার। এবং সেক্ষেত্রে ডাকসু নির্বাচন বা হল সংসদের নির্বাচন একটা উপযুক্ত মাধ্যম। আমরা ডাকসু থেকে এবার রাজনৈতিক দলে ফিরতে চাই। আপনি রাজনৈতিক দল গঠন করলেন, যার সভাপতি গণ অধিকার পরিষদ। এই রাজনৈতিক দলের আদর্শ কি? এরা কি বাংলাদেশপন্থী রাজনীতি করবে নাকি আমেরিকাপন্থী না ভারতপন্থী? কারণ আমরা দেখি যে আমাদের রাজনীতিতে প্রতিটি দলেরই কেউ না কেউ প্রভু হয়ে থাকে। বিষয়টা কি এরকম কিনা, এইটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনাদের এই দল কিভাবে পরিচালিত হয়, এর সাংগঠনিক কাঠামোটা কি? রাইট, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ কেউ হচ্ছে ধর্মভিত্তিক দল, যেটাকে আমরা ডানপন্থী দল বলি। আবার ভিন্ন লেফটিস্ট গ্রুপ আছে, কমিউনিস্ট আছে, তাদেরকে বামপন্থী বলে। আবার কিছু দল আছে বাম এবং ডানের মাঝখানে, যেটাকে বলে মধ্যপন্থী একটা দল, অর্থাৎ বামকেও ধারণ করে ডানকেও ধারণ করে। আমরা সে ধরনের একটি মধ্যমপন্থী দল। আমাদের আদর্শ এটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে ধরেন আমাদের দলের মধ্যে কেউ যদি এখন নামাজের সময় নামাজ পড়বে কিংবা ওয়াজের মাঠে সে বক্তৃতা দেবে, সেটাও পারবে। আবার যদি কেউ মনে করে শহীদ মিনারের সাংস্কৃতিক প্রোগ্রামে সে নাট্যমঞ্চে পারফর্ম করবে, সেটাও পারবে। আমরা এই রাজনীতিতে একেবারে কোনো কনজারভেটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করতে চাই না। আমাদের একটা উদার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে। সকল মত পথের মানুষ, নির্দিষ্ট কোনো গোত্রের না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মত পথের মানুষ, তাদেরকে নিয়ে আমরা এবং তাদের চিন্তা ভাবনাকে করি। এটা মধ্যমপন্থী আদর্শ নিয়ে আমরা আগাতে চাই। এবং পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কিংবা বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে দেখা যায় ক্ষমতায় যাওয়ার জন্য বাংলাদেশে এ যাবৎকাল ম্যাক্সিমাম দলই হয় আপনার ওয়েস্ট, পশ্চিমাদের কিছু উপরে ডিপেন্ডেন্ট কিংবা পশ্চিমাদেরকে খুশি করে তাদের একটা পলিসি নেওয়ার চেষ্টা করে। আবার কোনো কোনো দল ভারতকে মেনটেন করে একটা পলিসি নেওয়ার চেষ্টা করে। যেমন আওয়ামী লীগ গত 16 বছরে একটানা ছিল শুধুমাত্র ভারতের আপনার সমর্থনে, পৃষ্ঠপোষকতায়। এইখানে ভোটার বিল নির্বাচন করে কিংবা ভোট ডাকাতি নির্বাচন করে শুধুমাত্র ভারতের সমর্থনে সে টিকে ছিল, কারণ ইন্ডিয়া তার জন্য ইন্টারন্যাশনালি মার্কেটিং করেছে। যেহেতু ইন্ডিয়াতে আবার 140 কোটি জনসংখ্যার বাজার আছে সব দেশের জন্য, কাজেই বাংলাদেশের প্রশ্নে তোমরা আমাকে ছাড় দাও, এইভাবে ইন্ডিয়া তাকে টিকিয়ে রেখেছিল। আবার কিছু দল ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আমেরিকা সহ তাদের চিন্তাভাবনাকে একটু প্রাধান্য দিয়ে কাজ করতে চায়। সেক্ষেত্রে অ্যাজ এ নবীন দল হিসেবে আমাদের কিন্তু পরিষ্কার ঘোষণা ছিল যে আমরা একটা গণতান্ত্রিক দল, কোনো পরিবারতান্ত্রিক ব্যক্তিতান্ত্রিক দল না। আমাদের দলের কমিটি নির্বাচিত হয় গণতান্ত্রিক প্রক্রিয়া। যেমন আমি প্রথমবার ছিলাম সদস্য সচিব, সেকেন্ড টাইম কাউন্সিলের মধ্য দিয়ে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আমাদের দলের যে অঙ্গ সংগঠন আছে, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার, শ্রমিক অধিকার, এই সিস্টার অর্গানাইজেশনগুলো, এগুলো কাউন্সিলের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়। এবং আমরা বলছি যে বাংলাদেশপন্থী বা বাংলাদেশকে প্রাধান্য দিয়ে আমাদের পররাষ্ট্রনীতি সাজাতে চাই। সেই ক্ষেত্রে যাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে তাদের সাথে আমাদের বন্ধুত্ব, যাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে না তাদের সাথে হবে না। তবে অবশ্যই আপনার একটা দল যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় কিংবা রাষ্ট্র চালাতে চায়, তার একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি লাগবে, একটা পলিসি লাগবে। সেক্ষেত্রে আমরা সে ধরনের ভারসাম্যপূর্ণ একটা পররাষ্ট্রনীতি নিয়ে আগাতে চাই, কোনো স্পেসিফিক পন্থী হয় না। না, আর একটা বিষয় হচ্ছে যে আপনার দলের যে কাঠামো, সেই কাঠামোটা কি? আমরা যে দেখি যে বাংলাদেশে যারা বড় বড় রাজনৈতিক দল, এগুলো পরিবার কেন্দ্রিক, বংশ পরম্পরায় তাদের রাজনীতি চলে আসে। এখন নুরুল হক নূরের যে পার্টি, এখানে নুরুল হক নূর আর রাশেদ ছাড়া বাকি কয়জনকে মানুষজন চেনে? আর নুরুল হক নূরের পরবর্তী রাজনীতি কার হাতে যাবে? এটা কি এরকম হয় কিনা যে নুরুল হক নূর, তারপরে তারই সন্তান, তারপরে তারই সন্তান? আপনাদেরও কি রাজনীতি এরকম যাবে কিনা? আর একটা হচ্ছে নুরুল হক নূর তার রাজনৈতিক দলকে কুক্ষিগত করে রেখেছে কিনা, যেখানে নুরুল হক নূর বা 1-2 জন বাদে আর কাউকেই মানুষজন চেনে না, এরকম কি? না, এইটা প্রথম কথা হচ্ছে যে আমি আগেও বলেছি যে আমাদের দলের নেতা নির্বাচিত একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। আমাদের দলে 2টা লেয়ার, একটা হচ্ছে নির্বাহী কমিটি, যেখানে আপনার 171 সদস্য থেকে 201 সদস্য পর্যন্ত একটা বডি, একটা হচ্ছে উচ্চতর পরিষদ, যেটার মেম্বার হচ্ছে আপনার 21 জন।
সো সেই জায়গা থেকে আমরা কিন্তু আমাদের ঘোষণাপত্রে বলেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ উচ্চকক্ষ নিম্নকক্ষ, এবং দলে আমরা কিন্তু সেটা প্র্যাকটিস করি। এবং আমরা আমাদের দলেই বলছিলাম যে এই নেতৃত্ব নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে, দলের মধ্যে গণতন্ত্র না থাকলে দেশে তারা গণতন্ত্র দিতে পারবে না। সেই জায়গা থেকে আমরা কিন্তু নির্বাচনের মধ্যে দিয়েই এই পর্যন্ত আসছি। সামনে কাউন্সিলে আমাকে যদি আমাদের কাউন্সিলররা ভোট না দেয় তাহলে কিন্তু আমার এখানে থাকার সুযোগ নেই। আমাদের দলে সেই প্র্যাকটিসটা আছে। আর এখানে ব্যক্তি বা পরিবারতন্ত্রের কোনো সুযোগ নাই। তবে একটা কথা যেটা বলেছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য আমরা বলতে পারি, যে আমাদের দলে ধরেন আমি কিংবা সেক্রেটারি রাশেদ খান কিংবা এদিকে আরেকটু আছে হাসান আল মামুন, ফারুক হাসান, এরকম কয়েকজন কিছু চেনে, বাকিদেরকে ওইভাবে চেনে না। এখানে এমন না যে শুধুমাত্র ব্যক্তি ভিপি নূরকে চেনে, রাশেদ খান অন্যান্য 2-3 জনকে একটু চেনে, আরও অনেককে চেনে এলাকা, তো জাতীয় পর্যায়ে ভাবে চেনে না। এখন জাতীয় পর্যায়ে চেনাটা বলতে আমরা একটু টেলিভিশন পত্রপত্রিকা তাদের নিউজ দেখা, এইখানে আপনাদের দোষ, টেলিভিশনওয়ালাদের দোষ। তারা আমাদের এই রকমের উদীয়মান দলগুলো বা ছোট দলগুলো থেকে সভাপতি সেক্রেটারির বাইরে অন্য কাউকে খুব বেশি সুযোগ দিতে চায় না। যেমন ধরেন এনসিপিতে আমার দলের পেশাজীবী সংগঠনের সদস্য সচিব ছিল নিজামুদ্দিন ভাই, সে এখন এনসিপিতে জয়েন করে, সে টেলিভিশন টক শোতে যায়, বিভিন্ন সেমিনার বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেয়। কিংবা আমাদের ছাত্র সংগঠনের সেক্রেটারি ছিলেন আরিফুল ইসলাম আদিব, সে এখন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সে বিভিন্ন সভা সেমিনার, টেলিভিশনগুলো টক শোতে যায়, তাকে খুব গুরুত্ব দিচ্ছে। এরকম আমাদের দলের মহানগরের নেতা ছিল, তাকে আপনার টেলিভিশনগুলো গুরুত্ব দিচ্ছে। কারণ এনসিপি এখনকার বর্তমানে সরকারপন্থী বা সরকারি সুবিধাভোগী একটা রাজনৈতিক দল, তাদের একজন উপদেষ্টা আছে, তথ্য উপদেষ্টা, টেলিভিশন পত্রপত্রিকা কন্ট্রোলের জায়গায়, সেখানে তাদেরকে হাইলাইটস করা হচ্ছে, আমাদেরকে হাইলাইটসটা করতেছে না। তাহলে সেই দোষ তো আমার না ভাই, আমাদের দলের নেই, এই দোষ টেলিভিশন পত্রপত্রিকার মালিকদের। এমনকি আমাদের ক্ষেত্রে আমরা দেখেন আমাদের যে রাজনৈতিক কাঠামো, এটা আপনাকে আমি চ্যালেঞ্জ করতে পারি, ম্যান পাওয়ার সাংগঠনিক স্ট্রাকচারের ক্ষেত্রেও এনসিপির চেয়ে অন্তত আমরা দ্বিগুণ শক্তিশালী এবং দ্বিগুণ এগিয়ে। কিন্তু তারপরে আমাদের প্রোগ্রামগুলো মিডিয়া বড় করে একটা ছবি ছাপে না, সমাবেশগুলো একটু ভালো করে প্রচার করে না, খালি বিভিন্ন একটু বক্তব্য দিচ্ছে, কোনোভাবে একটু দেখায়, পত্রিকা চিপায় চাপায় একটু ছাপায়। এখন এই দোষটা টেলিভিশন, মিডিয়ার দোষ দেওয়া খুব সহজ, কারণ মিডিয়া পজিটিভ নিউজ করলে অন্যের জন্য দোষের তৈরি হয়, আবার মিডিয়া নেগেটিভ নিউজ করলে অন্যের জন্য। পজিটিভ নেগেটিভ বলছি যে আমরা তো সত্যিটাই তুলে ধরার চেষ্টা করি, তো সেই জায়গায় আসলে সমালোচনা থাকবেই। কিন্তু আপনাকে আরেকটা বিষয় প্রশ্ন করতে চাই যে আপনাদের দলের অর্থনৈতিক কাঠামো কিভাবে, আপনার আয় ব্যয়ের উৎসটা কি? এই রিসেন্টলি তো নির্বাচন কমিশনের সব দলেই আয় ব্যয়ের হিসাব দিয়েছে। আপনাদের নিয়ে ফেসবুকে আপনিও নিশ্চয়ই দেখেন, এগুলো নিয়ে আমরা অনেক সময় হাসিও, আপনাদেরকে কি বিকাশ পার্টি বা বিকাশ নূর এরকম বলা হয়। আসলেই কি তাই? আপনাদের টাকার উৎসগুলো কি এরকম বিকাশে আসতে থাকে আর আপনারা খরচ করতে থাকেন? এটা আমাদের রাজনৈতিক দলের আয় এবং ব্যয়ের উৎস খাত, এটা নিয়ে নিবন্ধিত একটা দল হিসেবে নির্বাচন কমিশনে আমাদের আপনার হিসাব বিবরণী জমা দেওয়া লাগে। আর হ্যাঁ, বাংলাদেশে আমরা প্রথম শুরু করেছি যে ক্রাউড ফান্ডিং বলতে যে একটা আইডিয়া, আমরা বলেছি যে আমরা রাজনীতি জনগণের জন্য, রাজনৈতিক দলকে জনগণ পয়সা দেবে, যেটা সমস্ত সভ্য দেশগুলোতে আছে। এমনকি আপনি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যারা প্রেসিডেন্ট কিংবা প্রাইম মিনিস্টার পদে ইলেকশন করে, তারা ফান্ড সংগ্রহ করে। সো আমরা যখন রাজনৈতিক দল পরিচালনা করি, আমি তো জমিদারের পোলা না, আমার বাপের তো জমিদারই ছিল না, আমি দল চালাবো কোন জায়গায়? আমার তো নিজেরই বলতে গেলে একটা কর্ম করে খেয়ে পরে বেঁচে থাকাটা একটা চ্যালেঞ্জ। সেখানে এই যে একটা দলের আমি সভাপতি, এবং এই দলের 64 জেলা, সারা দেশব্যাপী নেতা কর্মী এবং সবচেয়ে বেশি ছাত্র এবং যুবক তরুণরা যারা এখানে শ্রম দিচ্ছে, মেধা ব্যয় করছে, তাদের বিপদে আপদে একটু সাপোর্ট করা। বিশেষ করে আওয়ামী লীগের আমলে তো হামলা মামলা আমাদের জন্য ডাল ভাত ছিল, তো এই অবস্থায় তাদেরকে সাপোর্ট করা, এর জন্য তো আমার একটা ফান্ডের প্রয়োজন ছিল। তো সেক্ষেত্রে আমরা আমাদের শুভাকাঙ্ক্ষীদের আমরা পার্সোনালি রিচ করেছি, আবার যারা আমাদের ওপেন শুভাকাঙ্ক্ষী তাদেরকে আমরা অনলাইনেও ফান্ড সংগ্রহ করেছি। সেই ক্ষেত্রে আমরা বিশেষ করে অনলাইন আপনার বলা চলে আপনার সিস্টেম বিকাশ শুরুর দিকে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রসারিত, বিকাশ ব্যবহার করেছি। পরবর্তী যখন রকেট কিংবা নগদও ইজি হচ্ছে, সেই অ্যাকাউন্টগুলো আমরা ব্যবহার করেছি। আমাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, পূবালী ব্যাংকের অ্যাকাউন্ট। এখন ধরেন এইটা হচ্ছে কিছু মানুষ একটু কি বলবেন, একটু ইনসাল্ট করার জন্য কিংবা একটু অপমানিত করার জন্য এই ধরনের শব্দগুলো ব্যবহার করে। বাট আপনি বললেন, আমি নিলাম না। কারণ ধরেন আমার যদি সারাদিনও কেউ বলে বা আমাদের পার্টিকে বিকাশ পার্টি, রকেট পার্টি, নগদ পার্টি বলুক না, সে চিল্লাক, সে যত কথা বলবে তার আমার তো কিচ্ছু আসে যায় না। আমি তো যেইভাবে রাজনীতি করতেছি সেইভাবে আমি করে যাচ্ছি। আমাদের দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম, এই যেমন এখন আমরা সারা দেশে জেলা পর্যায়ে সভা সমাবেশ করে বেড়াচ্ছি, এবং এটার জন্য অবশ্যই এখন আমরা তুলতেছি না। কারণ কি,
আমরা নির্বাচনের আগে একটা ফান্ড তুলবো, সেই কারণে আমরা সবসময়, কারণ বারবার যদি মানুষের কাছে আপনি হেল্প চান তাহলে তো আপনার হেল্প করবে না। তো এখন আমরা রাজনীতি করতে হলে এই মানুষের কাছে হেল্প নেওয়াই লাগবে, সেটা বিকাশে নেই আর রকেটে নেই আর নগদে নেই আর পূবালী ব্যাংকের অ্যাকাউন্টে নেই, এটা আমরা নিব। এবং আমাদের দেখা দেখি অন্যান্য দলও কিন্তু এই প্র্যাকটিস করেছে। যেমন মাঝখানে যে সিলেটে যখন বন্যা হলো, আমরা তো বক্স নিয়ে ক্রাউড ফান্ডিং করেছি। বিএনপির মতো বড় দলও কিন্তু দেখেছি আমরা সে সময় ক্রাউড ফান্ডিং এর জন্য রাস্তায় নেমেছে। এতে কিন্তু রাজনৈতিক দলের দুইটা কাজ হয়, একটা হচ্ছে জনসম্পৃক্ততা তৈরি হয় এবং যেই মানুষ আপনাকে 10টা টাকা দেবে তার সাথে কিন্তু আপনার একটা সংযোগ তৈরি হয়। সুতরাং এই ভালো আইডিয়া এখন এদেশের, যদি আমি বলবো যে আপনার বোধবুদ্ধিহীন মানুষ যদি এটাকে নেগেটিভ ভাবে দেখে, সমালোচনা করে, সেটা কিছু বলার নাই। আরেকটা হচ্ছে, আমরা এই রিসেন্টলি দেখলাম যে আপনার দলে বাকবিতণ্ডার জায়গা হলো, এটা কি গণতান্ত্রিক চর্চায় ব্যাঘাত ঘটলো কিনা? মনোনয়ন ঘোষণা নিয়ে আমাদের একজন নেতাকর্মীর খুবই ক্ষোভ ব্যক্ত করেছে, কারণ আমরা 36 জুলাইয়ের স্মরণে আমরা 36 জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। আগামী নির্বাচন যেহেতু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে এবং উচ্চ কক্ষে প্রপোর্শনের বা আনুপাতিক রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, সেই কারণে আমরা আপনার 300 আসনে প্রার্থী দেওয়া নিয়ে কাজ করছি। 36 জনের নাম ঘোষণা হয়েছে, এই মাসে পর্যায়ক্রমে বাকিদের নাম ঘোষণা করা হবে। এখন গাজীপুরে আমাদের 2 জন মনোনয়ন প্রত্যাশী ছিল, একজন, 2জনই খুবই ডেডিকেটেড এবং বলা চলে প্যারালাল ডেডিকেটেড। তো একজনকে তো আমাদের দেয়া লাগবে, আমরা তো একজন করে দিয়েছি, 2জন করে দেয়নি, যেখানে তিনি খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এইটা বিভিন্ন দলের ক্ষেত্রে হয়। আমাদের চেয়ে জঘন্যভাবে বিএনপি আওয়ামী লীগের কার্যালয়ের তালাও আমার মনোনয়ন না পেয়ে, এমনকি ভাঙচুর, রাস্তাঘাট অবরোধ, জুতা, ঝাড়ু, মিছিল, এগুলো তো ট্রেডিশনাল কালচার আছে, সেই তুলনায় আমাদের দলে কমই বিরোধ বা এই ধরনের প্রতিক্রিয়া আছে। আপনারা যে 300 আসনের কথা বলছেন, নুরুল হক নূরের দল কি এত বড় দল, রাজনৈতিক দল হয়েছে যে বাংলাদেশের 300 আসনে আপনি মনোনয়ন চাইলেই দেওয়া যায়? আমি একজনকে মনোনয়ন দিলাম, আপনি একজনকে দিলেন, কিন্তু নির্বাচন যেটা করে ফিরে আসার মতো, আপনি যেটা দেখেছেন, আপনি আপনার নিজের এলাকায় গিয়েছেন, সেখানে পরবর্তীতে আপনাকে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে বের হয়ে আসতে হয়েছে, এই পেশি শক্তির সামনে দাঁড়াতে পারবেন আগামী নির্বাচনে? এই যে আপনি একটা কথা বলেছেন, এটা গুরুত্বপূর্ণ, যে মনোনয়ন দেওয়া যায়, কিন্তু নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করে বেরিয়ে আসা কিংবা প্রতিযোগিতা করে টিকে থাকা, সেই রকমের প্রার্থী হয়তো 300 আসনে দেওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। কিন্তু আমরা তো আগামী নির্বাচনে আমাদের 300 প্রার্থীকে জয়লাভ করতে হবে, এমপি হতে হবে, এইটা আমরা মনে করি না। আমরা যে একটা বিকল্প রাজনৈতিক দল, বিকল্প একটা শক্তি, এবং আমরা যে গতানুগতিক রাজনীতি করি না, এই মেসেজটা আমরা মানুষের কাছে দিতে চাই। এবং বাংলাদেশের মানুষ যে বারবার বলছে যে তরুণরাই এদেশের ভবিষ্যৎ, তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে, শিক্ষিত তরুণদেরকে নেতৃত্ব দিতে হবে, এবং এই তরুণরাই যে অভ্যুত্থান ঘটিয়ে ফেললো, এইটা কেউ প্রত্যাশা করছে। অনেকে কিন্তু হাল ছেড়েই দিয়েছিল, বড় বড় রাজনৈতিক দলের নেতারা, বড় বড় নেতারাও, যে হাসিনার জীবদশায় সে ক্ষমতা ছাড়বে না, আমরা কিছু করতে পারবো না। সেখানে আমাদের মতো বলা চলে আনারি তরুণরা তো লড়াই চালিয়ে গেছি। কারণ আমি 2018 সালের পরে ওই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর বাইরে ফেস ছিলাম আমি এবং আমার সহকর্মীরা। ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রিক আমরা, যুব অধিকার, শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রিক আমরা কিছু কার্যক্রম করেছি তরুণদেরকে নিয়ে, এবং সেই তরুণদের মাধ্যমেই কিন্তু একটা প্রতিবাদী তরুণ প্রজন্ম গড়ে উঠেছে, যে তারা এই 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে। আমার বিশ্বাস আগামী নির্বাচনেও আমরা অন্তত 300 আসনে না হলেও বেশ কিছু আসনে আমরা ভালো করব। সেক্ষেত্রে ধরেন আমরা 300 আসনে প্রার্থী দিয়ে যদি আমরা 30 জনও জয়লাভ করি, সেটা তো আমাদের জন্য খারাপ না। 270 জন ধরলাম ফেলই করলো, কিন্তু চেষ্টাটা তো করতে হবে। আপনি আমাদের সবচেয়ে চোখের সামনে আলোচিত উদাহরণ পাকিস্তানের ইমরান খানের কথা ধরেন, সেজন বিশ্ব ক্রিকেট জয়ী অধিনায়ক, আপনার ট্রফি জয়ী, তার এত নাম ধাম খ্যাতি, সে পাকিস্তানের একটা দল গঠন করেছিল। সে যখন প্রথম নির্বাচন করে, সে নিজেও জিততে পারে নাই, তার দল থেকে কেউ জিতে নাই। তো সাংবাদিক ইন্টারভিউতে সে বলছিল, আমার যারা ভোটার, আমাকে যারা ভোট দিবে তারা তো অনেকে ভোটারই হয় নাই। সো আমরা নাহলে ইমরান খানের মতো একটা প্র্যাকটিস করে দেখি, এবং 22 বছর পরে কিন্তু ইমরান খানের পার্টি ক্ষমতা আসছিল। সো আমরা এখন লেগে থাকি, আমরা চেষ্টা করি, দেখি আমরা তো 22 বছর না, আমরা তো 12 বছরের মধ্যেও ক্ষমতা আসতে পারি, চেষ্টাটা তো চালিয়ে যেতে হবে। কার সাথে চুক্তি করেছেন জোটের বিষয়ে, মানে তলে তলে কোনো চুক্তি হয়েছে কিনা? আমরা এখন পর্যন্ত রাজনৈতিক জোটের বিষয়ে কারোর সাথে চুক্তি করি নাই, তবে রাজনৈতিকভাবে বিএনপির সাথে আমাদের একটা ভালো বোঝাপড়া এই আন্দোলনের শুরু থেকে ছিল। কারণ আমাদের ওই সময়ে তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে তো আমরা ছিলাম,
এবং তারুণ্যের রাজনৈতিক বা সংগঠন হিসেবে আমাদেরকে তো সবাই নিতে চাইতো, সুন্দরী রমণীর মতো সবাই কাছে টানতে চাইতো, বিএনপিও আওয়ামী লীগও সব দল বিশেষ করে সেই সময়। তো সেই জায়গা থেকে বিএনপির সাথে আমাদের দীর্ঘদিনের একটা ভালো বোঝাপড়া আছে এবং আমরা বিএনপির সাথে একাধিকবার মিটিং করেছি। বিএনপির প্রধান জনাব তারেক রহমান পরিষ্কারভাবেই বলেছে তারা আগামীতে এই যুগপৎ আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে সরকার গঠন করতে চায়, সেখানে আমাদেরকেও তাদের ক্যাবিনেটে তারা চায়। আবার ধরেন এই অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও অনেকে বাইল্যাটারাল মিটিংয়ে বলেছে যে এই অভ্যুত্থানের নায়ক আপনারা, এই অভ্যুত্থান আপনারা ঘটিয়েছেন, আপনারা তরুণরা, আপনারা এই গতানুগতিক রাজনীতির বাইরে তো কিছু করার জন্যই তো আপনারা রাজনীতিতে এসেছেন। সো আসেন আমরা মিলে কিছু করি, আপনারা থাকলে আমরা শক্তিশালী হব, আমরা আপনারা মিলে একটা কিছু করতে পারি। সবাই আমাদেরকে রেখে একটা ইকুয়েশন সাজাচ্ছে, যারাই মনে করেন জোট টোট করতে চায়। আমরা কারোর সাথে যাওয়ার জন্য এখন পর্যন্ত নীতিগতভাবে সিদ্ধান্ত নিই। আমরা মূলত এখন দল গুছাচ্ছি, সংগঠন শক্তিশালী করার চেষ্টা করতেছি এবং আমাদের প্রার্থীদেরকে নিয়ে গণসংযোগ ক্যাম্পেইন করে জনমতটা তৈরি করার কাজ করছি। না, আমিও দেখছি যে ভিপি নূরকে অনেক কনফিডেন্ট দেখাচ্ছে। নিশ্চয়ই জোটের জায়গাটাতে আপনাদের এরকম কোনো আলোচনা হয়েছে এবং সংসদে যাওয়ার আশাও দেখছেন খুব পরিষ্কারভাবেই, সেটাই দেখছি। কিন্তু এটা পরিষ্কার, আমরা আগামী সংসদে আমাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করতে চাই। সেই ক্ষেত্রে যদি আমাদের জোটও করা লাগে কারোর সাথে, সেটা আমরা চিন্তা ভাবনা করে নেব। একদমই। আমি একটু জুলাইয়ের প্রশ্নে যেতে চাই, যেহেতু এই জুলাইয়ের পরেই আপনাদের এই আশার জায়গাটা তৈরি হয়েছে। জুলাইয়ের আন্দোলন নিয়ে সবচেয়ে বড় যে প্রশ্ন, জুলাইয়ের মাস্টারমাইন্ড। ডক্টর ইউনূস যখন জুলাই নিয়ে দেশের বাহিরে বক্তব্য দিলেন যে একটা মেটিকুলাস ডিজাইন এবং এই হচ্ছে জুলাইয়ের মাস্টারমাইন্ড, বিএনপি আবার দাবি করে তারেক রহমান হচ্ছে এই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড। আপনিও দাবি করতে পারেন যে আপনি এই আন্দোলনের মাস্টারমাইন্ড। শিবির দাবি করে শিবির এই আন্দোলনের মাস্টারমাইন্ড। কে আসলে এই আন্দোলনের মাস্টারমাইন্ড? নুরুল হক নূর? এখন ধরেন যেহেতু বিএনপির নেতাকর্মীরা তাদের নেতাকে বলবে, জামাতের লোকেরা জামাতের বলবে, আমাদের নেতাকর্মীরা আমাকে বলে, তো এখন অনেক ক্ষেত্রে নিজের ঢোল নিজের পেটানোর মতো যদি হয়, তো আমি মনে করি যে অবশ্যই আন্দোলনের মাস্টারমাইন্ড আমি এবং আমার সহকর্মীরা। কারণ আজকে ধরেন আন্দোলনের নন ফেজ যারা অ্যাডভাইজার উপদেষ্টা পরিষদে আছে যারা, কিন্তু অনেকে আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের জুনিয়র সহকর্মী ছিল, তাহলে তাদেরকে রাজনীতি কিছুটা হলে আমরা গাইড করেছি। আজকে আসিফ, নাহিদ, এরকম আরো যারা আছে, আজকে এনসিপি বাক্সাসের অনেক নেতাকর্মী তো আমার সাথে রাজনীতি করেছে, তারা আমার জুনিয়র কর্মী, তাহলে আমি তো তাদের লিডার। তাহলে তাদের লিডার হলে এই আন্দোলনে যদি তারা একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, তাহলে তো অবশ্যই সেখানে একটা পরামর্শক হিসেবে তো আমি ছিলাম। আমি গ্রেপ্তার হয়েছি 19 জুলাই তথা দিবাগত 20 জুলাই রাত্রে। সময় ডিবির প্রধান হারুন, সে তো প্রেস ব্রিফিং করে টেলিভিশন পত্রপত্রিকা নিউজ হয়েছে যে ভিপি নূরের সাথে 2 সমন্বয়কের কথা এক দফা নিয়ে, সার্জিস আলম, নাহিদ ইসলাম, এরকম আরো অনেকের বিষয় হচ্ছে যে তাদেরকে সহযোগিতা করার বিষয়ে তাদেরকে 8 দফা লিখে দেওয়া, এরকম অনেক ভূমিকা তো আমার ছিল। সেই হিসেবে যদি আমাদের নেতাকর্মীরা বলে কিংবা মানুষ আমাকে মনে করে যে আমিও মাস্টারমাইন্ড, হ্যাঁ আমি মনে করতে পারি এই আন্দোলনে অনেকেই মাস্টারমাইন্ড থাকতে পারে, তার মধ্যে তো অবশ্যই আমরা একজন। আপনি যে মাস্টারমাইন্ড এবং আপনার যারা কর্মী ছিল তারা পরবর্তীতে নেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, তাদের নিয়ে অনেক সমালোচনাও আছে। আপনি যদি তাদের এই গৌরবের অংশ নিতে চান তাহলে তাদের সমালোচনার অংশও নিতে হবে। এবং আজকেও পত্রপত্রিকায় লেখা হয়েছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে গুলশানের যে চাঁদাবাজির ঘটনা, সেটার দায়, তার আগেও তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এসেছিল। আপনিও দেখেছি উপদেষ্টাদের নিয়ে অনেক সমালোচনা করেন। এই উপদেষ্টাদেরকে আপনি কিভাবে মার্কিং করেন? আসলে এরা কি সত্যিকারের যে দায়িত্ব নিয়েছে পালন করতে পারছে নাকি ব্যর্থতা প্রচুর? প্রথমত হচ্ছে আমি শুরু থেকেই বারবার বলে আসছিলাম যে এই উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের একাডেমিক প্রোফাইল আছে, তারা ভালো ব্যক্তিত্ব, কিন্তু প্রশাসক হিসেবে তারা অত ভালো না। আর যেখানে তাদের অতীতে একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতা নাই, তারা একাডেমিশিয়ান আর পলিটিশিয়ান এক না। রাষ্ট্র একটা রাজনৈতিক যন্ত্র, এটা চালানোর জন্য রাজনীতিবিদ দরকার। বারবার এই কথাটি বলে আসছিলাম, যেখানে যদি হইতো যে ধরেন এই 20 জন উপদেষ্টা, 24-25 জন উপদেষ্টার মধ্যে আপনার 10 জন সিভিল সোসাইটির, 14 জন বিভিন্ন দল থেকে, গণঅভ্যুত্থানের অংশীজন পলিটিক্যাল পার্টিগুলো থেকে নিয়েছে, একটা ভারসাম্য থাকতো। কিন্তু এইখানে যাদেরকে নিয়েছে একেবারে আমি মনে করি 90% উপদেষ্টারই কোনো রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে বোঝাপড়া নেই। কারণ ওই যে বলছি যে রাষ্ট্র একটা পলিটিক্যাল যন্ত্র, এটাকে চালানোর জন্য পলিটিক্যাল আপনার এনগেজমেন্ট লাগবে, মেকানিজম লাগবে। এবং আমার এই কথাটা হয়তো অনেকের কাছে অড লেগেছে, কিন্তু আজকে দেখলাম সিপিডির ফাহমিদ আপাও এই কথা বলেছে যে অর্ধেক উপদেষ্টাই বুঝতেছে না। এবং যেখানে তাদের অভিজ্ঞতা নেই একটা মন্ত্রণালয় চালানোর,
সেখানে তাদেরকে দিয়ে রাখছে অনেককে 2টা 3টা। তো এটা আসলে কিভাবে বলবেন, এটা হাস্যকর বিষয় বলবেন না। আর এখানে আমি বিশেষ করে আমাদের তরুণ সহকর্মীদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন, আপনি বলছেন অবশ্যই আপনার সাথে এটা দ্বিমত করার সুযোগ নাই, যে আমি যেমন তারা আমার সাথে রাজনীতি করেছে, আমি তো সিনিয়র ছিলাম, সেই বিধায় আমি যেমন প্রাউড ফিল করব, আবার তাদের অপকর্মের জন্য একটু লজ্জিত ফিল করা উচিত এবং সেটা করি। কারণ আমি যখন আমার সাথে তারা যখন রাজনীতি করেছে, ধরেন গুলশানের ঘটনায় আলোচিত যেই ছেলেটি, যে জানে আলম অপু, সে আমার সংগঠন, যে আমাদের সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিল, আমার সংগঠনে থাকা অবস্থায় তো তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে নাই। কিংবা আরও এনসিপির যে সমস্ত নেত্রী, যে নুসরাত, যার বিরুদ্ধে আরও কয়েক কোটি টাকার এই টেন্ডার মেন্ডার নিয়ে একটা অভিযোগ উঠলো, নুসরাত তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকারের আপনার নেত্রী ছিলেন, তখন তো তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠে নাই। এমন এই উপদেষ্টা থেকে শুরু করে এনসিপি বাক্সাসের যারাই আমার সাথে ছিল, তখন তাদের বিরুদ্ধে ন্যূনতম অসততা, অনৈতিকতার কোনো অভিযোগ ওঠেনি। এখন তারা ক্ষমতা পেয়ে আসলে খেই হারিয়ে ফেলেছেন, যেটা আঞ্চলিক ভাষায় বলে, হঠাৎ করে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট করে কোন দিকে কী যাবে বুঝতে পারে না। কিংবা নতুন মানুষ যদি গ্রাম থেকে ঢাকায় আসে, তাহলে আসলে ঢাকার শহরে উঁচু উঁচু বিল্ডিং কিংবা এই রঙিন লাইট দেখে এলোমেলো হয়ে যায়। তো এই আমাদের ছাত্র বা তরুণ কয়েকজন বন্ধু আসলে মনে করেছে যে এই 15-20 দিনে আন্দোলনের করে মিডিয়া কাভারেজ, তারপরে হয়ে গেছে আবার উপদেষ্টা, আবার 2টা মিনিস্ট্রি, 3টা মিনিস্ট্রি, রাষ্ট্রের মূল একেবারে পরিচালনায় তারা বসে আছে। প্রধান উপদেষ্টা বলছে যে ওরা আমার নিয়োগকর্তা, তো একেবারেই মানে চাঁদের দেশে চলে গেছে। এই কারণে আসলে তাদের মধ্যে একটা অহমিকা জন্ম নিয়েছে এবং তারা মনে করছে যে আমরা রাষ্ট্র ক্ষমতা আছি, কাজেই ক্ষমতাকে আরও কিভাবে ধরে রাখা যায়, যেই কারণে তারা একটা দল বানিয়েছে, আবার এই যেটাকে অনেকে বলছে কিংস পার্টি কিংবা সরকারি দল। এখন সেই দলে কে যাবে? দেখেন, এখন তো এতদিন আওয়ামী লীগকে হটানোর জন্য অনেকে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আন্দোলন করেছে, এখন তার আওয়ামী লীগ নেই, এখন সবাই গণ অভ্যুত্থানের পক্ষে লোক, বিএনপি, জামাত, সবাই যার যার দলে কাজ করছে। নতুন দল কে করবে? সুবিধা যারা খুঁজবে তারা করবে। এখন এইখানে কতগুলো সুবিধাবাদী লোক এখানে জড়ো হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের অপকর্ম করছে। সেক্ষেত্রে তো আমাদের তরুণ হিসেবে আমাদেরও খারাপ লাগছে, কারণ আমরাও তো তরুণ, যে মানুষ যে তরুণদেরকে নিয়ে আশা কিংবা স্বপ্ন দেখবে, তরুণদেরই তো একটা অংশ মানুষের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে, আশায় ঘুরে বালি দেখিয়েছে। সেই জায়গা থেকে এটা আমারও মাঝে মাঝে খারাপ লাগে এবং এর জন্য অবশ্যই একটা মানে খারাপ ফিল হয়। তবে আমি মনে করি ওইটুকু আমার আবার প্রাউড ফিলিংয়ের জায়গা। আমার সাথে থাকতে তাদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ ছিল না, বরঞ্চ আমার সাথে থাকতে তারা বিপ্লবী প্রতিবাদী তরুণ হিসেবেই, সৎ সাহসী তরুণ হিসেবেই পরিচিত ছিল। সকালে মার খেয়ে বিকালে রাস্তায় দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, এইরকম হিসেবেই তারা তখন চিহ্নিত ছিল। আপনার সাথে থাকতে তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল না, কিন্তু আপনাকে যারা তখন ছেড়ে গেল তখন তাদের বিরুদ্ধে অভিযোগ আসলো, আপনার বিরুদ্ধে অভিযোগ আসলো। কি অভিযোগ আসলো? আপনারা এই যে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে আপনারা একটা মানববন্ধনও করেছেন এবং সেখানে পরবর্তীতে বলা হয়েছে যে আপনারা যাদেরকে টেন্ডারটা দিতে বলেছিলেন তাদেরকে না দেয়, তাই কি? না, এইটা ওই মানে এটাও একটা অনকাইন্ড অফ চাঁদাবাজির মতোই উত্তরের একটা ঘটনা, এটা আসলে ভুলভাবে এসেছে। প্রথম হচ্ছে যে ধরেন আগে আওয়ামী লীগের সচিব ছিল, ডিসিএসপিরা ছিল আওয়ামীপন্থী, এখন ডিসিএসপি কারা? বিএনপিপন্থী, জামাতপন্থী, এনসিপিপন্থী, এবং লিস্ট ধরিয়ে দেয়। বিএনপি 50 জনের নাম দেয়, ফর এক্সাম্পল, জামাত 30 জনের নাম দেয়, এনসিপি 10 জনের নাম দেয়। কাজে পলিটিক্যাল বিবেচনায় কিন্তু এই প্রশাসনের বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট হচ্ছে, বিভিন্ন লোককে পদায়ন করা হচ্ছে। আপনি কয়জনের নাম দিয়েছিলেন যেটা গ্রহণ করেনি তারা? রাইট, আমি একটু শেষ করছি। এখন ইভেন এই যে সরকারি বিভিন্ন কার্যক্রম, সেখানে তো আওয়ামী লীগের লোককে তো ওইভাবে সুযোগ দেওয়া হয় না। অনেক কোম্পানিকে, অনেক প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্ট করেছে। সেইখানে এখনকার এই প্রেক্ষাপটের সাথে যারা জড়িত ছিল আন্দোলনের বা অভ্যুত্থানের অংশীজন, এরাই কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করে। সেখানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আমাদের কিছু নেতৃবৃন্দ কিছু জায়গায় কাজ করছে। সো সেইখানে দেখা যায় তারপরেও অনেককে নিয়মের মধ্যে টিকলেও দেওয়া হয় না, তাও রাজনৈতিক বিবেচনা। ধরেন এখানে অন্তত 50 to 60% সমস্ত নিয়োগ কর্মকাণ্ডে বিএনপি একটা স্টেক নেয়, এনসিপি, জামাত, অন্তত ধরেন এনসিপি তো ক্ষমতাসীন দল, জামাত আধা ক্ষমতাসীন দল, এরকম তারা নেয়। আমরা আসলে না ঘরকা না ঘাটকা, এরকম একটা অবস্থা। কারণ আমরা সরকারি দলও না, আবার বিএনপির মতো জামাতের মতো একটা শক্তিশালী বৃহৎ দলও হয়ে উঠতে পারিনি। সেটা আমরা কিন্তু সব জায়গায় বঞ্চিত পার্টি। এই ধরনের একটা প্রোপাগান্ডা, এটা একেবারেই একটা বিভ্রান্তি। মানে দুর্বল বিদায় আমাদেরকে আসলে ওই একটা ঘটনা দিয়ে মানে বা আমাদের কিছু খুঁজে পায় না,
সে কারণে একটু নেগেটিভ একটা ব্র্যান্ডিং করতে চেষ্টা করেছিল, কিন্তু পারে না, নাই। মানে আপনারা কি নাম দিয়েছিলেন কিনা? ধরেন না, বিএনপি কয়েকজন আমরা চ্যালেঞ্জ করে বলছি, আমরা এই সচিবের তালিকায় আমরা কোনো নাম দেইনি। আমরা এই যে এসপিডিসি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা কোনো জায়গায় নাম দেইনি, এবং বিভিন্ন জায়গায় নিয়োগ কমিটিতে আমরা কোনো নাম দেইনি, কোনো জায়গায় আমরা নেই। কি এই টেন্ডার তদবির মদবির দেখেন, অনেকের অনেক কিছু আসছে, আমরা কবে করা উচিত। এবং সত্যিকার অর্থে যেটা বলি যে আমরা কেন করবো, আমাদের সরকার ডেকে বলা উচিত যে না, বিএনপির তো আমরা 10টা লোককে সচিব বানিয়েছি, জামাতের, এনসিপির, আপনাদেরও যদি সাথে কানেক্টেড যদি 2-4 জন লোক থাকে আপনারাও দেন, সরকার বলা উচিত ছিল, কিন্তু সরকার বলে নাই, আমরা দেইও নাই। আর আমরা মনে করি যে এই ট্র্যাডিশনাল সিস্টেমটার পরিবর্তন করা উচিত। আমরা তো ওই দলীয় দাসত্ব বা দলবাজির পরিবর্তন চেয়েছি, তাহলে এখন হচ্ছে পেশাদার এবং দক্ষ লোককে গুরুত্ব দেওয়া উচিত। দলকানা লোককে যদি দেন এই সমস্ত দায়িত্ব, তো বিএনপির লোক বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করবে প্রশাসনে, জামাতের লোক জামাতের এজেন্ডা বাস্তবায়ন করবে, আপনার এনসিপির লোক এনসিপির এজেন্ডা বাস্তবায়ন করবে, তাহলে তো প্রশাসন চলবে না। তাহলে আমরা যদি ওই আগের মতো বানরের সেই গল্পের মতো রুটি এইখান দিয়ে একটু খাই, ওইখান দিয়ে একটু খাই, তাহলে আমরা এই ভাগ বটোয়ারার মধ্যেই ঢুকলাম। আমরা এই সিস্টেমটারই পরিবর্তন চেয়েছি আসলে, যেই কারণে আমরা এই সিস্টেম থেকে দূরে থেকেছি, ভাগ বটোয়ারা থেকে। একটু জাতীয় নির্বাচনে আসতে চাই। জাতীয় নির্বাচনের খুব শীঘ্রই রোডম্যাপ ঘোষণা করা হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন কমিশন থেকেও বলা হয়েছে, প্রধান উপদেষ্টার দপ্তর থেকেও বলা হয়েছে। আপনি কি বিশ্বাস করেন যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং সেই মোতাবেক আপনারা কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা? আমার বিশ্বাস আছে, এবং বিশ্বাসের সাথে কিছু সংশয়ও আছে। বিশ্বাস আছে এই কারণে যে সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করত, কিন্তু তার পারিপার্শ্বিক পরিবেশ তাকে সেটা সিগন্যাল দিচ্ছে না। পারিপার্শ্বিক পরিবেশ খুব অনুকূল। প্রথমত হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রশাসন পরিস্থিতি কোনোটাই সরকারকে খুব বেশি ফেভার করছে না। দ্বিতীয়ত আপনার সরকার বুঝতে পারছে তারা যদি বেশি দীর্ঘায়িত করে তাহলে দেশে অর্থনৈতিক এবং সামাজিক সংকট তৈরি হতে পারে। এবং একটা বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি ফেব্রুয়ারির পরে কোনোভাবে এই সরকারকে সহযোগিতা করবে না। বিএনপির সাথে একটা নেগোসিয়েশন হয়েছে, কাজে ওর বাইরে তার খুব বেশি যাওয়ার সুযোগ নেই। তাহলে সম্মানিত ব্যক্তিরা অসম্মানিত হতে পারেন বা তাদের জন্য অসম্মানজনক পরিণতি বয়ে আনতে পারে। সেই কারণে সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা বোধহয় আমার যে মনে হচ্ছে নির্বাচনটা করতে চান। কেউ কেউ হয়তো মনে করছেন যে শেখ হাসিনা থাকলে তো 4 বছর থাকতো, তাহলে এই ছাত্র জনতা, যুবক, তরুণরা যে রক্ত দিয়ে এই পরিবর্তিত বাংলাদেশ আমাদেরকে উপহার দিল, এই বাংলাদেশের আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, সুতরাং আমাদের দায়িত্ব শুধু একটা নির্বাচন করা না, মৌলিক কিছু পরিবর্তন, সামাজিক রাজনৈতিক কাঠামোগত কিছু রাষ্ট্রের পরিবর্তন আমাদের দায়িত্ব। সেটা করার জন্য একটু সময় লাগে। স্বাভাবিকভাবে এই ধরনের একটা অভ্যুত্থানের পরে 1-1.5 বছরে আসলে সরকারের খুব বেশি কিছু করার থাকে না, সেক্ষেত্রে তারা ওই সময়টা খুব বেশি পান নাই। এখন সরকারটা যদি শক্তিশালী একটা ভিত্তি বা কাঠামো মধ্যে থাকতো তাহলে তারা পারতো। সরকারটা অত্যন্ত দুর্বল, এবং সরকারের মধ্যেও অনেকগুলো সরকার রয়েছে, আমার মনে হয় 2-3টা সরকার রয়েছে। কাজেই এই ধরনের বিভেদ নিয়ে, বিভক্তি নিয়ে আসলে এইরকম একটা পরিস্থিতি মোকাবেলা করা যায় না। সেই ক্ষেত্রে সরকার চাইলেও বেশি দিন থাকতে পারবে না। আর একটা সংকট হচ্ছে যে আপনার জুলাই সনদ কিংবা এই রাষ্ট্র সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা বিভেদ আছে। বিভেদ না ঠিক, এটা মতানৈক্য আছে। অনেকে বলছে যে জুলাই সনদ কিংবা এই সংস্কারগুলো আগামী সংসদ এসে বাস্তবায়ন করবে, সংসদে আলোচনার পর এটা বিল হিসেবে গৃহীত হবে। আবার আমরা অনেক দল বলছি যে না, জুলাই সনদের যেটুকু ন্যূনতম আইনি ভিত্তি দেওয়া যায় সেই আইনি ভিত্তি দিয়েই জুলাই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হবে। অর্থাৎ জুলাই সনদে বলা হচ্ছে যে আগামী সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে। নিম্ন কক্ষে বর্তমান পদ্ধতিতে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, উচ্চ কক্ষে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। এইটা আমরাও চাই। জামাত, চরমোনাই, এনসিপি খুব এখানে হার্ড পজিশনে, বিএনপি আবার এটা এগ্রি না, তারা বলছে নির্বাচনের পরে আলাপ করবে। সো এইটা নিয়ে একটা ধরেন যদি এই রাজপথে দাবি দেওয়া আন্দোলন রাস্তায় গড়ায়, তাহলে এখান থেকে একটা সংকট তৈরি হতে পারে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2006 সালের শেষ দিকে বিএনপির ক্ষমতায় সারা নিয়ে শেষ পর্যন্ত বিএনপি জামাতের সমাবেশ এবং আওয়ামী লীগের যেটা লগি বৈঠক, তাণ্ডব বৈঠককে কেন্দ্র করে কিন্তু অনিলেভেন ঘটছিল। সো রাজনৈতিক এই ডিভিশন থেকে, মত পার্থক্য থেকে যদি আন্দোলন রাস্তায় গড়ায় তাহলে সেখান থেকে সংকট তৈরি হতে পারে, তখন দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতিও তৈরি হতে পারে। সেই কারণে আমি বলছি একদিকে প্রধান উপদেষ্টার এই ঘোষণায় বা আশ্বাসে কিছুটা আস্থা রাখা যায়, আবার সংশয়ও কিন্তু আছে। সেই সংশয় এড়ানোর জন্য বড় দলগুলো, জাতীয় নেতৃবৃন্দকে দায়িত্বশীল পরিচয় দিতে হবে। এখানে সত্যিকার অর্থে বিএনপিকে সবচেয়ে বেশি আপনার
পজিটিভ রোল প্লে করতে হবে। কারণ সরকার অস্বাভাবিক একটা পরিস্থিতি তৈরি হলে প্রথমে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি, তারপরে এনসিপি। কারণ এই যে বিভিন্ন জায়গাতে লোক বসেছে, তদবির করছে, নিয়োগ বাণিজ্য করছে, পয়সা কামাইছে, এই জন্য তো এই সমস্ত দুর্নীতি সব এভিডেন্স বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে আছে। সেই ক্ষেত্রে বিএনপি প্লাস এনসিপি তাদেরই কিন্তু বিপদ বেশি ঘটবে। কাজেই সেই জায়গা থেকে তারা সহ অন্যান্য রাজনৈতিক দল আমরাও যদি এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রকৃত সংস্কারগুলো বাস্তবায়ন করার জন্য একমত হয়ে জুলাইয়ের সনদের আইনি ভিত্তিতে একমত হই, তাহলে কিন্তু আর কোনো ক্রাইসিস থাকে না। ঐকমত্য কমিশনের যে মিটিং আপনারা করলেন, সেখানে কি বিএনপি আরো পজিটিভ ভূমিকা নিতে পারতো কিনা? ধরেন বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল, সে যদি লিডিংটা নিত তাহলে কি বাকিদের জন্য সুবিধা হতো কিনা? দ্যাটস গুড পয়েন্ট। আমি এটা বলছি, আপনি যদি বক্তব্য যান ইউটিউবে কিংবা বিএনপির অফিসিয়াল পেজে পাবেন। লাস্ট ইয়ার রোজার সময় বিএনপির একটা ইফতার প্রোগ্রাম ছিল লেডিস ক্লাবে। তারেক রহমানের উপস্থিতিতে আমি বক্তব্য দিয়েছিলাম যে এই যে রাষ্ট্র সংস্কার, এই রাষ্ট্র সংস্কারে বিএনপি তার আন্দোলনকারী বন্ধুদেরকে নিয়ে একটা 31 দফা প্রণয়ন করেছিল। যদিও সেটি একেবারে বিএনপির একক কনসেপ্ট ছিল না, সেখানে বামপন্থী ডানপন্থী আমরা যারা একসাথে আন্দোলন করেছিলাম সকলের মতামতের ভিত্তিতেই 31 দফা দেওয়া হয়েছিল। যদিও 2-3টি দাবিতে একেবারে একমত হয় নাই, সেটা বিএনপি একটু সেখানে তাদের মতামতটাই লিখেছে, কিন্তু তারপরে এখানে কিন্তু অন্যদের অংশগ্রহণ আছে। এবং ওই আপনার 31 দফা কিংবা জুলাইয়ের আগেই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল তারা ক্ষমতায় গেলে, সরকার গঠন করলে তারা একটা জাতীয় সরকার করবে আন্দোলনের অংশীজনদেরকে নিয়ে। তার মানে অপোজিশনে থাকতে বিএনপি একটা লিড নিয়েছিল, যার ফলেই কিন্তু বিএনপির কার্যত নেতৃত্বেই একটা যুগপৎ আন্দোলন হয়েছিল। সেখানে বামপন্থী দলগুলো ছিল, জামাতও ছিল, আমরা সবাই ছিলাম। কারণ হাসিনার আমলে ফেসিবাদের দ্বারা সবাই আমরা ভিকটিম ছিলাম। সো আমরা মনে করছি বিএনপি একটা বড় দল, তাদের শক্তিশালী কাঠামো আছে, সো বিএনপি সহ এই আন্দোলনটা করতে হবে। আমরা কিন্তু একমত হয়ে এই আন্দোলনটা করেছিলাম। এই গণ অভ্যুত্থানের পরে যে রাষ্ট্র সংস্কারের একটা ব্যাপক জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা ঠিক সেটা 31 দফাকে ছাড়িয়ে গেছে। সো সেইটাকে ধারণ করে যদি বিএনপি এই সংস্কারের ক্ষেত্রে একটা লিড নিত যে আমরা জুলাইয়ের পূর্বে দিয়েছি 31 দফা, আসেন আর কি কি সংস্কার আমাদের প্রয়োজন ছাত্র তরুণ শিক্ষক সবাইকে নিয়ে, তাহলে কিন্তু বিএনপি লিড দিতে পারতো। তাহলে এই সংস্কার নিয়ে যে জটিলতাটা তৈরি হয়েছে কিংবা সংস্কারের এই জটিলতার কারণে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এইটা কিন্তু তৈরি হতো না। এই বক্তব্যটা আমি সেই ইফতার প্রোগ্রামে বিএনপির সমস্ত শীর্ষ নেতৃবৃন্দ এবং তারেক রহমানের উপস্থিতিতে আমি বলেছিলাম। কারণ এটা ঠিক যে এর মানে বিএনপির আমি দালালি করছি, তেলবাজি করছি, সেইটা না। আমরা একটা পলিটিক্যাল পিসফুল সেটেলমেন্টের মধ্যে দিয়ে আসলে চাইছি যে আগামীর বাংলাদেশে একটা স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হোক, যার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশের নতুন পররাষ্ট্র নীতি, নতুন রাজনৈতিক একটা সমঝোতা, একটা সিস্টেম তৈরি করার মধ্যে দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেব। সেই কারণে কিন্তু আমি বিএনপি বড় দল হিসেবে তাদের সেই লোকবল কাঠামো, যে কারণে বিএনপিকে এই পরামর্শটা সে সময় আমি দিয়েছিলাম। আরেকটা বিষয় নিয়ে বলি যে এবারে নির্বাচনে না ভোটের একটা অপশন আছে। তার মানে কেউই হচ্ছে যে একদম সিঙ্গেল প্রার্থী হলো আর আমি বের হয়ে চলে আসলাম, ভোট হলো না, বের হয়ে আসলাম, এই সুযোগ নাই। আমি যে বিষয়টা নিয়ে আপনাকে বলতে চাই সেটা হচ্ছে সম্প্রতি সিলেটের একটা ঘটনা দেখেছেন যে আমাদের পর্যটন কেন্দ্রের সমস্ত পাথর সব দল মিলে নির্বিশেষে, ইভেন কি সাংবাদিকরাও এর সাথে জড়িত। আমরা যখন নিউজটি পেয়েছি তখন সব পাথর লুট হয়ে গেছে। আবার আজকে দেখলাম কিছু পাথর এনে সেখানে আবার পুনঃস্থাপনও করা হয়েছে। কি হবে আগামীতে? সবাই মিলে লুটপাট? এখন আপনার ওই ফেসবুকে অনেকে বলছে যে যেই সরকার পাথর চোর ঠেকাইতে পারে না সেই সরকার ভোট চোর ঠেকাইবে কেমনে। তো এখন এই পাথর এইভাবে উদাও হয়ে গেল, প্রশাসন সকলের আইন শৃঙ্খলা বাহিনী তো আর্মি মাঠে আছে, পুলিশ প্রশাসন তাদের চোখের সামনে দিয়ে সেই সময় কেউ ঠেকাতে পারলো না। এখন ওই লালনের মতো যেই সবাই গেলে জাত গেল বললো, তখন শুনেছে না জাত বাঁচাইতে এখন কি করা যায়, তাহলে যে নিচে ওইখানে যা নিচে অল্প কিছু আই না, এটা ব্যালেন্স করো। তো এখন আবার সেখানে এনে এই তাহেরির মতো ঢেলে দিচ্ছে, পাথর ঢেলে আর কি ব্যালেন্স করতেছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনার এই আমাদের জাফলং, ভোলাগঞ্জ, এই যেই জায়গাগুলোতে আপনার এই পাথর আপনার আসে, পাথরটা তো এই আপনার এই আমাদের ইয়ের সাথে ঢলে এখানে আসে, তাহলে এইটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া। তাহলে এই পাথর আসলে আস্তে আস্তে তো এইটা স্তূপাকার হয়ে যাবে। তাহলে সিলেট ওই অঞ্চলে আবার এই বন্যার ক্ষেত্রেও কিন্তু এই পাথর যদি উত্তোলন না করা হয়, সেটাও ছোট একটা কারণ হলে একটা কারণ, সেই ক্ষেত্রে পাথর আসবে এবং সেটা উত্তোলন করতে হবে, কিন্তু উত্তোলনের একটা মাত্রা থাকবে। তো দেখেন সেইটা নিয়ে কেউ আলাপ করছে না।
এখন একসাথে যেটা আমরা শুনছি 10,000 শ্রমিক কয়েকদিনে আপনার লাগিয়ে আপনার এই পাথরগুলো তুলে নিয়েছে। তো এইভাবে যেটা বলে আর কি সালে বাকলে খাওয়া, এই সালে বাকলে না খাইয়ে যদি তাদেরকে একটু খাওয়ার একটু নির্দেশনা দিত যে ভাই এইভাবে আপনারা খাবেন বা এইভাবে কাজ করবেন, তাহলে কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হতো না। এখন এই পাথরের আরেকটা অর্থনৈতিক বিষয় আছে, ওইখানের এই শ্রমিকদের জীবন জীবিকার একটা মাধ্যম হচ্ছে এই পাথর আপনার উত্তোলন করা। এবং এই পাথর যদি আমাদের এখান থেকে উত্তোলন করা না হয়, ভারত আপনার ডিনামাইট পদ্ধতিতে সীমান্তে ওই মেশিন বসে পাথর উত্তোলন করে, তাহলে ওই বিস্ফোরণ ঘটাইলে তখন ওই এলাকা তো আপনার বিশেষ করে ফাঁকা হয়ে যায় এবং এই পাথর কিন্তু ওইদিকে চেপে যায়। তো আমরা না তুললে ভারত কিন্তু অল্প অল্প করে আবার ওইটা মানে ওইদিকে চলে যাবে, পাথরটা সরে যাবে পজিশন। সো সেই ক্ষেত্রে আমরা যেটা বলছি যে বৈজ্ঞানিক পদ্ধতিতে যতটুকু তোলা যায় ওইটার একটা ব্যবস্থা সরকারের করা উচিত। কিন্তু আমরা এগুলো নিয়ে কোনো আলাপ আলোচনা করছি। এখন আবেগে যেটা বলে যে আওয়ামী লীগের আমলে দিচ্ছে না, ভোট দিতে আসছে কি জন্য আসছেন, আবেগে খুশিতে ঠেলায় ঘুরতে। তো এখন আমরা ওই একবারে উদাও হওয়া দেখে সবাই বলছে যে না এটা উচিত হয়নি, আবার পাথর এনে ফালাইতেছে। কিন্তু এর মধ্যে দিয়ে আবার যদি একেবারেই পাথর উত্তোলন স্থায়ীভাবে বন্ধ থাকে, সেটাও কিন্তু আমাদের অর্থনৈতিক পরিবেশ বিভিন্ন ক্ষেত্রে আবার ক্ষতি হবে। পাথর উত্তোলনের একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া নির্ধারণ করে দিয়ে পরিমিত পরিমাণে একটা ব্যবস্থা করা দরকার। ছোট ছোট দুইটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, ভিপি নূরের যে পার্টি বা নুরুল হক নূরের যে পার্টি, এই পার্টি ফেসবুক বা ইউটিউব ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়, কিন্তু জনগণের কাছে এই জনপ্রিয়তায় অনেকটাই ভাটা রয়েছে, কেন? এখন এটাও তো আপনি ফেসবুক ইউটিউব চালান, এই কারণে আপনার কাছে বা মনে হয়েছে যে এটা বোধহয় শুধু ফেসবুক ইউটিউবে আছে, কিংবা আপনি শহরে থাকেন। আমাদের দলের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মানুষ চেনে। গত এই ডামি ইলেকশনে তো ট্রাক মার্কা নিয়ে আপনার অনেক প্রার্থী কিন্তু নির্বাচন করেছে। সিনেমার আপনার পরিচিত মুখ মাহি থেকে অনেক, আমার মার্কা কিন্তু একবারে গ্রামগঞ্জ পর্যন্ত পরিচিত। আবার আমাদের যেই ভাষা, আমাদের যে গায়ের গন্ধ, এটি কিন্তু একেবারেই গ্রামের সাধারণ মানুষের, নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকেদের গন্ধ, তাদের ভাষা। সেই জায়গা থেকে আমরা মনে করি না যে আমাদের দলটা শুধুমাত্র শহরের কিছু মানুষ, শিক্ষিত মানুষ কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে আছে। এটা সারা বাংলাদেশেই বিস্তৃত এবং আগামীতে ধরেন নির্বাচন কখন কি হয় বলা যায় না। সো আগামী নির্বাচনে কিন্তু একটা চমক এটা আমাদের মাধ্যমে